নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আড্ডায় আজকে আমরা ফিরে এসেছি। সাথে আছে স্বর্ণাভ। স্বর্ণাভ, হাই বলো দাও একবার ক্যামেরার দিকে। হ্যালো। আগের দিন গৌরব আর দেবজয়দা আমাদের দুজনকে ছাড়া আপনাদের মোহনবাগানের গল্প শুনিয়েছে, তাই আজকে আমি স্বর্ণাভকে ধরে এনেছি। স্বর্ণাভ তিন প্রধান আমাদের যে সিরিজটা চলছে সেখানে স্বর্ণাভ ইস্ট বেঙ্গলের খেলা দেখতে গেছিল চেন্নাই এনএফসির সাথে, তাই চেন্নাই এফসি চেন্নাই এনএফসিকে ইস্ট বেঙ্গল 1-0 1-0 গোলে হারিয়েছে। স্বর্ণাভ, তুমি খুশি না দুঃখ পাচ্ছ? খুশি তো বটেই, একটা টপ সিক্সের জন্য একটা পুশ আমরা করছি। আর ওভারঅল ফার্স্ট হাফে পারফরমেন্স একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল। তা আমাকে এটা প্রশ্নটা করতে দেওয়া উচিত আমার মনে হয়। আচ্ছা প্লিজ প্লিজ আমি তো হোস্ট। প্লিজ না তুমি বলো প্রথম। না, তুমি বলো, তুমি বলো। তুমি এতটাই তুমি উত্তেজিত ইস্ট বেঙ্গলের এই দীর্ঘ কতগুলো ম্যাচ পরে ইস্ট বেঙ্গল জিতলো? এক ম্যাচ পরে এক ম্যাচ পরে জামশেদপুর। আচ্ছা, পরেই তো বলো ম্যাচ রিয়াকশন কি তোমার? প্রথমে খেলা দেখতে যাওয়ার আগে তোমার কি মনে হচ্ছিল যে এই ম্যাচ থেকে এরকমই ফলাফল আসবে? বলবো তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট হাফ একটু ডিসঅ্যাপয়েন্টিং, বাট সেকেন্ড হাফে বিষ্ণু নামার পর বিষ্ণুর পারফরমেন্সটা স্পেসিফিক্যালি আমি একটু বলতে চাই। বিষ্ণু মানে দারুণ, মানে লাস্ট ম্যাচে। এবং আমরা এটাও দেখেছি যে সাইড ব্যাকসের কথা আমরা বলেছিলাম, রাকিব আর নিশু। রাকিব 46 মিনিটে সাবস্টিটিউশন হয়ে গেছিলো, তারপর নেমেছিল মান্দার। ওই সাবস্টিটিউশনটাও একটা ইম্পর্টেন্ট সাবস্টিটিউশন, কারণ মান্দারের একটা এক্সপিরিয়েন্স, সেইটার জোরে সেকেন্ড হাফে একটু বেটার পারফরমেন্স হয়েছে। মানে মান্দারের জন্য জিতলে না কার জন্য জিতলে? না না, মান্দারের একটা ইম্পর্টেন্ট রোল ছিল, আমি সেটা বলেছি। এবার আর তার থেকেও বেশি রোল ছিল হলো বিষ্ণু। বিষ্ণু ঠিক আছে। তোমার কি মনে হয় যে গোটা ম্যাচটায় তুমি যেরকম দেখেছিলে আগের ম্যাচগুলো যেখানে অত আশানুরূপ পারফরমেন্স হয়নি ইস্ট বেঙ্গলের, এই ম্যাচে কি তার থেকে কিছু তুমি পরিবর্তন কিছু দেখলে? কিছু মনে হলো কি যে কুয়াদ্রাদ কিছু একটা তার জাদুদণ্ডটা ঘুরিয়ে কিছু একটা উইঙ্গার্ডিয়াম লেভিওসা জাতীয় কিছু একটা করেছেন? না, আমার মনে হয় যে ইস্টবেঙ্গল একটা প্রপার ডিফেন্সিভ শেপ মেনটেন করতে পারছে আস্তে আস্তে। আচ্ছা, যেরকম ইস্টবেঙ্গল খেলছে 4-2-3-1 ফরমেশন, এবং যদি আমরা হাইলাইটসটা দেখি তো সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে অনেকগুলো ইনস্ট্যান্সে যে ইস্টবেঙ্গল কিন্তু একটা প্রপার শেপ মেনটেন করতে পারছে ওয়াইল ডিফেন্ডিং। মানে তুমি বলতে চাইছো যে ম্যাচ শুরুর সময় যে শেপ কুয়াদ্রাদ বলে দিচ্ছেন যে 4-2-3-1 খেলার, গোটা ম্যাচ ধরে তুমি সেটা দেখতে পাচ্ছ? একেবারেই। তো মনে হয় যে তোমার এইটার জন্যই কি মনে হয় যে ইস্ট বেঙ্গল বোধহয় খুব বেশি কনসিড করছে না? না, রিসেন্টলি ইস্টবেঙ্গল গোল কনসিড করছে কম। এবং আমরা যদি জামশেদপুর ম্যাচেও ফিরে যাই তাহলে কিন্তু ওইখানে ইস্টবেঙ্গল লাস্ট মোমেন্টে গোলটা খেলো একটা ফ্রি কিক সেট পিস থেকে। তো সেই অর্থে বলতে গেলে ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ ল্যাপসের জন্য গোল কনসিড করছে না, বা কম করছে বলা যায়। হ্যাঁ, কারণ এই ম্যাচেও আমার যতদূর মনে পড়ছে চেন্নাইয়ের ম্যাচেও বোধহয় সব থেকে বেশি চান্স চেন্নাইয়ের, খুব একটা বেশি চান্স বক্সের মধ্যে পাইনি, একবারই আমার একটাই মনে পড়ছে। হ্যাঁ, আরেকটা বোধহয় ওই ডাইরেক্ট কর্নার থেকে গোলকিপার একটা ফাম্বল। হ্যাঁ, ওটা একটা গোলকিপিং এরার, একটা ডিফেন্সিভ এরার তো নয়। আমাকে একটা কথা বলো, আমি এই কিছুদিন ধরে একটু সোশ্যাল মিডিয়ায় একটু একটা ঝুঁকি দিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে নন্দকুমারের পারফরমেন্স নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের সমর্থকরা খুব বেশি উচ্ছ্বসিত নন, কিন্তু ম্যাচের পর ম্যাচ তো নন্দকুমারই বাঁচিয়ে চলেছে তোমাদের। না, নন্দকুমার ক্লাচ প্লেয়ার যাকে বলে 2024-এর ভাষায়। এবার আমরা দেখেছি নন্দকুমার বড় ম্যাচে দুবার গোল দিয়েছে, আর নন্দকুমারের একটা ন্যাক আছে, যখন টিমের দরকার তখন উনি গোলটা করতে পারেন। ঠিক আছে। আর পারফরমেন্স নিয়ে যে ক্রিটিসিজমটা হচ্ছিল সেটা আমার মনে হয়, দেখো নন্দকুমার একটু স্লো। আমি আগেও বলেছি যে উইং প্লেটা ইস্টবেঙ্গলের সবচেয়ে স্ট্রং পয়েন্ট, আর সেই তুলনায় মহেশের থেকে নন্দকুমার একটু স্লো বলে আমার মনে হয়। কিন্তু নন্দকুমার ট্রিক্স আছে, স্কিলস আছে, এবং বল পাসার খুব ভালো, এবং একটা স্কোরিংয়ের ন্যাকও আছে। তো উনি ঠিক সময় ঠিক জায়গায় নন্দকুমার কিন্তু বারবারই পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, একেবারেই। এবং এই এতগুলো অ্যাট্রিবিউটসের জোরেই কিন্তু ওর যে স্পিডটা একটু কম সেটা ও মেক আপ করে ফেলছে। কিন্তু নন্দকুমার যে বারবার জায়গা পেয়ে যাচ্ছে স্বর্ণাভ, এটা কি নন্দকুমার নিজে তৈরি করছে না কুয়াদ্রাদের কোনো স্পেশাল ট্যাকটিক্সের জন্য এটা হচ্ছে? না, কুয়াদ্রাতের একটা ট্যাকটিক্স তো বটেই, কারণ আমরা যদি চেন্নাই ম্যাচটার গোলটা দেখে নিই একবার, নন্দকুমার তার আগে একটা কর্নার হয়েছিল, নন্দকুমার একটা ফ্রি স্পেস পেয়ে গেল। সেই স্পেসটা কেন পেল? কারণ প্যান্টিচ যে সেকেন্ড হাফে নামলো,
সে কিন্তু বক্সের মধ্যে দিয়ে একটা রান নিয়ে নিয়েছিল ডিফেন্ডারটাকে সরিয়ে, আচ্ছা, লিভিং নন্দ একেবারেই ওপেন। তো তুমি বলতে চাইছিল এটা এটা একেবারেই হলো যে মানে ট্রেনিং গ্রাউন্ড থেকে উঠে এসেছে, হ্যাঁ। কোয়াদ্রাদ নিজেদের প্লেয়ারদের যে ড্রিলগুলো করিয়েছে তারা এখন আস্তে আস্তে ম্যাচের মধ্যেও সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারছে। হ্যাঁ একেবারেই, কারণ ডুরান্ড কাপ থেকে নিয়ে এই আইএসএল এর এই রাউন্ড অব্দি যদি দেখি, ইস্টবেঙ্গল কিন্তু সেট পিসেই সবচেয়ে বেশি ডেঞ্জারাস ইস্টবেঙ্গলকে লেগেছে। আচ্ছা, তো আমার মনে হয় সেট পিস রুটিনটা একটা বড় ফ্যাক্টর। তুমি আমাকে এই এপিসোডটা শুরু করার আগে ক্লেটনের মুভমেন্ট নিয়েও কিছু একটা বলছিলে, তুমি যদি আমাদের দর্শকদের আরেকবার বলো। ক্লেটন সিলভা এই সিজনটা একটুখানি নাম্বার 10 পজিশনটায় খেলছে, ডিপ নেমে খেলছে। আর আমরা দেখেছি যে ফার্স্ট হাফ অফ দ্য সিজন সিভেরিও স্ট্রাইকার খেলছিল, আর সেকেন্ড হাফ অফ দ্য সিজন ফেলিসিও ফোর্বস খেলছে। তো ক্লেটন এই যে একটা ক্রিয়েটার রোলে চলে গেল, এখন বোরহা নেই, সাউলের অ্যাবসেন্স, সব কিছুর মধ্যে ক্লেটন যে দায়িত্ব নিয়ে খেলছে, আমার মনে হয় এটাই তো একটা ক্যাপ্টেনের কর্তব্য। তুমি যে হিট ম্যাপটা আমায় দেখাচ্ছিলে স্বর্ণাবু, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লেটন কিন্তু মোটেই একটা ট্র্যাডিশনাল নাম্বার 9 বা একটা ট্র্যাডিশনাল নাম্বার 10 এর মতো খেলছে না। ও কিন্তু একটা গোটা মাঠ জুড়ে এর একটা প্রেজেন্স আছে, অনেকটাই আর কি পুরনো বক্স টু বক্স 8 নম্বর আমরা যাতে বলি নাম্বার 8, সেই মিডফিল্ডাররা যেরকম খেলে গোটা মাঠ জুড়ে তার প্রেজেন্স। এইটা কি ইস্টবেঙ্গল টিমকে তোমার মনে হয় পরবর্তী ম্যাচগুলো জয়ের জন্য, আমরা যদি দেখে নিই একবার লিগ টেবিলের দিকে, পরের ম্যাচে ওড়িশার সাথে তোমাদের ম্যাচ, কঠিন ম্যাচ, যদিও ওড়িশার জাহু নেই, জাহু কি ফিরে আসবে? জাহু বোধহয় ফিরে আসবে, তাহলে আরেকটু শক্ত হতে যাবে, শক্ত হবে আর কি পরের ম্যাচটা। টপে আছে, ওড়িশা টপে আছে, সেখানে কি তোমার মনে হয় যে ক্লেটনের এই গোটা মাঠ জুড়ে খেলা সেটা কি দলকে কোনোভাবে গ্যালভানাইজ করবে? হ্যাঁ অবশ্যই। দেখো, একটা ক্লেটন একটা সিনিয়র প্লেয়ার, একটা ফরেনার, এবার সে যদি এতটা দায়িত্ব নিয়ে সারা মাঠ জুড়ে খেলে, তো এইটা তো ইয়াং প্লেয়ার্স লাইক বিষ্ণু, সায়ন, এদেরকে আরও বেশি মোটিভেট করবে যে না, আমার ক্যাপ্টেন আমার জন্য এরকম করছে, আমাকে তো মানে 100% দিতেই হবে মাঠে। বেশ, ইস্টবেঙ্গল এখন তাহলে কত নম্বরে স্বর্ণাবু? ইস্টবেঙ্গল এখন কারেন্টলি 8th-এ। তোমাদের এখনো 6 নম্বরে যাওয়ার একটা বড় চান্স আছে। হ্যাঁ, এখনো রেসটা এখনো অন। এখনো অন, কিন্তু এই রেসের জন্যে যাদের যে সমস্ত প্লেয়ারদের অনেক বেশি করে দরকার, তাদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ার আমার যাকে মনে হয়, সেই হিজাজি মাহেরকে তোমরা পরের ম্যাচে পাবে না। তার সাথে সাথে কার্লোস কুয়াদ্রাদ, তুমি যা এতদিন ধরে তুমি বারবার বলে এসছো যে ভোকাল টনিকের মতো কাজ হচ্ছে কার্লোস কুয়াদ্রাদের সমস্ত টিকা টিপ্পনি, তিনিও থাকছেন না সাইড লাইনে। কি মনে হয় যে এটা কিভাবে এফেক্ট করবে টিম? নাওরেম মহেশ হয়তো থাকবে না। আচ্ছা, তাহলে তুমি বলো যে কিভাবে এটা। আমার মনে হয় এটার একটা ইম্প্যাক্ট তো অবশ্যই থাকবে, কিন্তু হিজাজি মাহেরের জায়গায় প্যান্টিচ খেলবে। এবার প্যান্টিচ শুরু থেকে মানে জবে থেকে উনি এসছেন, উনি 2টো ম্যাচ খেলেছে এবং 2টো ম্যাচই ওনাকে কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমি এইটুকুই এক্সপেক্ট করবো যে উনি স্টেপ আপ করবে নিজের খেলাটা আরও। আর কোচের না থাকাটা একটা ইম্প্যাক্ট তো ফেলেই, কোচ ট্রেনিং গ্রাউন্ডেও থাকবে, সবই করবে, কিন্তু কোচের সাইড লাইনে না থাকাটা একটা ইম্প্যাক্ট পড়ে, সেটা আমরা দেখেছি। তো দেখা যাক। দিমাস ডেলগাডো আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, উনিও ভালো, প্লাস বিনো জর্জ তো আছেই ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো দেখা যাক। আর নাওরেম মহেশকে নিয়ে যেটা বলছিলাম, নাওরেম মহেশের জায়গায় পিভি বিষ্ণু খেলবে। তুমি তো পিভি বিষ্ণুকে নিয়ে খুবই সন্তুষ্ট। হ্যাঁ, পিভি বিষ্ণু, এবার হয় পিভি বিষ্ণু নয় সায়ন, এবার দুজনেই ইয়াং, দুজনেই সিএফএল খেলেছে বিনো জর্জের আন্ডারে, এবার তার জন্য বিনো জর্জের একটা ক্রেডিট তো আছেই। তো আই এম অনলি অপটিমিস্টিক। আচ্ছা, ইস্টবেঙ্গলকে নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। স্বর্ণাভ, তুমি প্রত্যেকবারই ইস্টবেঙ্গলের ম্যাচের আগে একটা সম্ভাব্য একাদশ তুমি বলো, আর অদ্ভুতভাবে সেই সম্ভাব্য একাদশটা মিলেও যায়। তুমি কি কোনোভাবে কার্লোস কুয়াদ্রাদের সাথে তোমার কোনো পার্সোনাল যোগাযোগ আছে? ফোন টোন করো? হলে খুবই ভালো, হলে খুবই ভালো হতো। সুযোগটা এখনো হয়ে ওঠেনি। তুমি আরেকবার প্রমাণ করে দাও আমাদের দর্শকদের একটা সম্ভাব্য একাদশ বলে, যে কি হতে পারে ইস্টবেঙ্গল ওড়িশা ম্যাচের আগে। ওড়িশা ম্যাচে কি টিম নিয়ে খেলবে যাতে 3 পয়েন্ট ছিনিয়ে এনে অন্যান্য টিমদের, কলকাতার অন্যান্য প্রধানদের সুবিধা করে দিতে পারে ইস্টবেঙ্গল? গোলকিপার গিল, রাইট ব্যাক রাকিব, লেফট ব্যাক নিশু, মাঝখানের 2জন সেন্টার ব্যাক প্যান্টিচ এবং লালচু নোংরা, 2টো পেভার্টে ভিক্টর ভ্যাসকেস আর সৌভিক। ওটা কোনো চেঞ্জ হচ্ছে না না না। আর এইদিকে আমাদের নন্দকুমার, 2টো উইংয়ে, একটা উইংয়ে নন্দকুমার, একটা উইংয়ে পিভি বিষ্ণুকেই ধরছি আমি, সায়নও হতে পারে। আর সিএএম রোলটায় নাম্বার 10 পজিশনটায় ক্লেটন, আর স্ট্রাইকার ফেলিসিও ফোর্বসের গতদিনের পারফরমেন্স নিয়ে তুমি কি বলবে?
লাস্ট টাইম যেটা বলেছিলাম একটু ডিসঅ্যাপয়েন্টিং, উনি এখনও ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি, কিন্তু ভিক্টর ভ্যাসকেজ কিন্তু ম্যাচ ফিট হয়ে উঠেছে। আস্তে আস্তে আগের দিন চেন্নাই এফসি ম্যাচে উনি 90 মিনিটস খেলেছে। আমি এটাও বলেছিলাম যে ভিক্টর ভ্যাসকেজকে যদি আনলক করা যেতে পারে তাহলে ইস্টবেঙ্গলের ক্রিয়েটিভ রোলটা, যেটা ক্লেটন সিলভাকে অনেকটা বেশি দায়িত্ব নিতে হচ্ছে, সেই দায়িত্বটা ক্লেটনের থেকে যদি কমে তাহলে ক্লেটন গোল স্কোরিংয়ের দিকে ফোকাস করতে পারবে। আর যদি একটা ভালো ক্রিয়েটার থাকে, একটা ভালো গোল স্কোরার থাকে, আমরা জানি কি হতে পারে। বেশ। স্বর্ণাব, তোমার কাছে শেষ প্রশ্ন আমার, তুমি একটা ভবিষ্যৎবাণী করে দাও দেখি, কি প্রেডিকশন, কি হতে চলেছে এই ম্যাচটা, কে জিতবে? কারণ ওড়িশা কিন্তু আগের ম্যাচ মোহনবাগানের সাথে ড্র করেছে, তারা কিন্তু আবার মুম্বাই সিটি কিন্তু ঘাড়ের কাছে একদম গিয়ে এসে নিঃশ্বাস ফেলছে, ওরা কিন্তু জিততে চাইবে এই ম্যাচটা। হ্যাঁ অবশ্যই। এর সাথে সুপার কাপের হারের বদলাও বোধহয় ওরা নিতে চাইবে। না না, অবশ্যই, সেটা তো অবশ্যই। কি মনে হচ্ছে কি হবে ম্যাচের ফলাফল? অ্যাওয়ে ম্যাচ আমার মনে হয় 2-2 ড্র হবে। 2-2 ড্র হবে, আমরা দেখে নেবো 2-2 ড্র হচ্ছে কিনা। মোহামেডানকে আমরা বাদ দিচ্ছি না, কিন্তু মোহামেডানের খেলা আর কি অনেক দিন ধরে নেই, মোহামেডানের সামনের খেলা আছে এর পরের দিনই। মোহামেডানের খেলাটা হয়ে যাক, তখন আমরা আবার 3 প্রধানের এই এপিসোডে মোহামেডানকে নিয়ে আসবো। আর ততদিন আপনারা দেখতে থাকুন, আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমরা এবার আস্তে আস্তে ডেসক্রিপশন বক্সে দিতে শুরু করেছি, একটু ফলো করুন, পেজে দেখতে থাকুন আমরা কি করছি, নতুন নতুন জিনিসপত্র আপনাদের জন্য নিয়ে আসছি। আর যতদিন এই জিনিসপত্র না আসছে, বন্য হয়ে থাকুন।